প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৮০ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে বর্ধমান থেকে অনিরুদ্ধ মুখোপাধ্যায়, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মলয় ঘটক ব্যারাকপুর থেকে। দুটো ঘটনাই আজকে কিন্তু জমজমাট হতে চলেছে। অনিরুদ্ধ যে ঘটনাটা পাঠিয়েছে সেটা একটা জঙ্গলকে কেন্দ্র করে রহস্যময় ভৌতিক ঘটনা, আর মলয় ঘটক যে ঘটনাটা পাঠিয়েছে সেই ঘটনাটা হচ্ছে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় এক বরযাত্রীর বাসের যাত্রীদের সাথে ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা। সেটাই তোমাদেরকে শোনাবো। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩৮০ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমি অনিরুদ্ধ মুখোপাধ্যায়। পেশায় আমি একটা ছোট আঞ্চলিক পত্রিকার ফ্রিল্যান্স রিপোর্টার। সঙ্গত কারণে এই ঘটনায় আমি জায়গার এবং কিছু মানুষের নাম এখানে উল্লেখ আছে, সেই নামগুলো আমি বদলে দিয়েছি। বড় শহরের চাকরি ছেড়ে এই কাজে এসেছি। অনেকে বলে পাগলামি, কিন্তু আমার মনে হয় গ্রাম, জঙ্গল, পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা গল্পগুলোই আসল ভারতবর্ষকে চেনায়। এই ঘটনা ২০২০ সালের শেষের দিকে। তখন আমি ছিলাম উত্তর পূর্ব ভারতের এক প্রায় অচেনা জায়গায়, মহালদিহি নামের একটা ছোট্ট পাহাড়ি ব্লকে। জায়গাটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমান্তের কাছাকাছি। চারিদিকে টিলা, শাল পলাশের জঙ্গল, আর মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা আদিবাসী গ্রাম। এই অঞ্চলের উত্তর দিকে একটা পাহাড় আছে, লোকেরা তাকে বলে কালো পাহাড়। পাহাড়ের পাদদেশে এক বিশাল বনভূমি। স্থানীয় লোকেরা নাম দিয়েছে বৈরাগী অরণ্য। সরকারি নথিতে সেটা শুধু রিজার্ভ ফরেস্ট, ব্র্যাকেটে ব্লক বি, কমার্শিয়াল জোন 2। কিন্তু স্থানীয় লোকেরা অন্য কথা বলে। তারা বলে ওটা কোনো জঙ্গল নয়, ওটা একটা ঘুমন্ত বন, যা কিনা সময় সময় জেগে ওঠে। ওখানে ঢুকতে নেই। প্রথম দিনই এই কথাটা আমি অনেকের মুখে শুনেছিলাম। আমি মহালদিহিতে এসেছিলাম একটা রাস্তার রিপোর্ট করতে। পাহাড় কেটে নতুন হাইওয়ে হবে, সেই নিয়ে জমি অধিগ্রহণ, বন উজাড়, গ্রামবাসীদের আপত্তি, এই সব নিয়ে একটা সিরিজ রিপোর্ট করার কথা। থাকার জায়গা জুটেছিল জঙ্গলেরই ধারে এক পুরনো ডাকবাংলোতে। ব্রিটিশ আমলের তৈরি, কাঠের মেঝে, উঁচু ছাদ। রাতে মেঝেতে অদ্ভুত কেচ কেচ শব্দ করে। ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। ডাকবাংলোর কেয়ারটেকার ছিল এক বয়স্ক লোক, নাম গিরিধারী সোরেন। মুখে সারাক্ষণ একটা চাপা গম্ভীর ভাব। প্রথম সন্ধ্যায় চা দিতে দিতে সে হঠাৎ বলেছিল, বাবু, কালো পাহাড়ের দিকে যাবেন না। আমি হেসে বলেছিলাম, কেন? ওটাই তো আমার কাজের জায়গা। গিরিধারী আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, তারপর বলেছিল, কাজ সবাই করতেই যায়, কিন্তু ওই জঙ্গল থেকে সবাই ফেরে না। আমি এই কথার কোনো গুরুত্বই দিইনি। পরের দুদিন গ্রাম ঘুরে রিপোর্টিং করলাম। লোকজন খুব একটা কথা বলতে চায় না। শুধু এইটুকু বুঝলাম, বৈরাগী অরণ্যের একটা বড় অংশ নাকি কাঠ ব্যবসায়ীদের চোখে পড়েছে বহু দিন ধরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গত ২০ বছরে ৩ বার চেষ্টা হয়েছিল সেখানে বড় করে কাজ শুরু করার। ৩ বারই কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? কাগজে কলমে কোনো লেখা নেই, কিন্তু লোক মুখে মুখে একটা কথা, যারা ভেতরে গিয়েছিল অনেকেই নাকি ফেরেনি। আমি খোঁজ নিয়ে জানলাম ১৯৯৮ সালে একদল ঠিকাদারি শ্রমিক কাজ করতে গিয়ে তাদের মধ্যে অনেকে নাকি উধাও হয়ে যায়। ২০০৭ সালে ফরেস্ট সার্ভের একটা টিম সেখানে গিয়ে মাঝপথ থেকে ফিরে আসে, কিন্তু সকলে ফেরে না। সেই টিমের ৩ জন নিখোঁজ। ২০১৪ সালে আবার একটা ড্রোন সার্ভে করার কথা হয়েছিল, কিন্তু মাঝরাতে ক্যাম্প ফেলে সবাই পালায়। কিন্তু ২ জন পালাতে পারেনি। সেই ২ জনকে পরের দিন সকালে মৃত অবস্থায় তাদের তাঁবুতে পাওয়া যায়। তবে এই সবই লোককথা। সরকারি নথিতে কিন্তু লেখা লজিস্টিক প্রবলেম, লোকাল রেজিস্ট্যান্স, ওয়েদার কন্ডিশন। কিন্তু
স্থানীয় লোকেরা অন্য কথা বলে। 2020 সালে আবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যদ্দূর শুনেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ প্রজেক্ট। টিম লিডার সমীরণ রায় ফরেস্ট সার্ভিসের সিনিয়র অফিসার, কর্পোরেট লিয়াজো কৌশিক মিত্র, তাদের সঙ্গে ছিল 6 জন শ্রমিক, 2 জন সশস্ত্র গার্ড, 1 জন সার্ভেয়ার, মোট 11 জন। আমি এই খবরটা পাই ব্লক অফিস থেকে। সেই রাতেই গিরিধারী সোরেন আমাকে আবার সাবধান করেছিল। সে বলেছিল, ওরা ভুল করছে বাবু, আপনি সেই ভুল করবেন না। কিন্তু পরদিন সকালে আমি নিজেই গিয়ে হাজির হলাম চেকপোস্টে। সেখানে প্রথম দেখি সমীরণ রায়কে। চুপচাপ, কম কথা বলেন, চোখে এক ধরনের বুদ্ধিমত্তা। কৌশিক মিত্র পুরো উল্টো, হাসি খুশি, খুবই আত্মবিশ্বাসী। তিনি বললেন, দেখুন, এসব জঙ্গল নিয়ে খুব বেশি রোম্যান্টিসাইজ করা হয়। 10 দিনের কাজ ঝটপট মিটে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, লোকালদের আপত্তি? তিনি হেসে বললেন, লোকালরা সব জায়গাতেই আপত্তি করে, কোন জায়গায় আপত্তি করে না বলুন তো? ওরা জঙ্গলের ভেতরে ঢুকলো, কিন্তু আমি ঢুকতে পারিনি, কেননা অনুমতি ছিল না। শুধু দূর থেকে দেখলাম গাছের ছায়ার মধ্যে ওদের দলটা মিলিয়ে গেল। তবে সন্ধ্যের দিকে খবর নিয়েছিলাম ওরা ফেরেনি। প্রথমে কেউ খুব একটা চিন্তাই করেনি, ভাবা হলো ভেতরে হয়তো ক্যাম্প করেছে। পরের দিন সকালেও কেউ এলো না, রেডিও কন্ট্যাক্টও নেই, তাদের ফোন কাজ করছে না। টেনশন শুরু হলো তৃতীয় দিন থেকে। সার্চ পার্টি গেল। আমি নিজের সোর্স খাটিয়ে জোর করে ঢুকলাম সাংবাদিক পরিচয়। বৈরাগী অরণ্যের ভেতরে ঢুকেই যেটা বুঝলাম, এটা সাধারণ জঙ্গল নয়। ভেতরে কোনো শব্দ নেই, পাখির ডাক নেই, ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। সব কেমন যেন থমকে গেছে। এ আবার কেমন জঙ্গল রে বাবা, এরকম তো আগে দেখিনি। যে শব্দ কানে আসছে সেটা শুধু বাতাসের শব্দ আর গাছের পাতার একে অপরের সাথে ঘষা লাগার শব্দ। জঙ্গলের বেশ কিছু অংশ প্রচণ্ড ঘন, সূর্যের আলো মাটি অবধি পৌঁছয় না। 2 ঘন্টা হাঁটার পর আমরা প্রথম যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে একটা ভাঙা রেডিও সেট, তার একটু পর একটা ছেঁড়া ব্যাগ। কিন্তু 11 জন মানুষ গেল কোথায়? জায়গা সার্চ করতে করতে বিকেল হয়ে গেল। একটা খোলা জায়গায় মাটির ওপর পড়েছিল সমীরণ রায়ের আইডি কার্ড, কিন্তু আশেপাশে কারোর পায়ের ছাপ নেই। ওরা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? সার্চ পার্টির লোকজনের মধ্যে তখন চাপা আতঙ্ক। একজন গার্ড হঠাৎ বলল, স্যার, আমরা ভুল দিকে যাচ্ছি, কম্পাস ঠিক বলছে, কিন্তু এই গাছটা, ওই যে দেখছেন শুকনো গাছ, এই গাছটাকে আমরা এই নিয়ে 3 বার পার হচ্ছি। একই বাঁক, একই পাথর, দেখুন ওই পাথরটা গাছের সামনে পড়ে আছে। আপনারা খেয়াল করেননি, কিন্তু আমি দেখেছি। আমরা এই জঙ্গলের মধ্যে ঘুরপাক খাচ্ছি স্যার। বিকেল নামতেই চারিদিকে কুয়াশা নামল, অস্বাভাবিক ঘন। 10 হাত দূরের মানুষকেও দেখা যাচ্ছে না। ঠিক তখনই আমরা শুনলাম একটা কুঠারের ঠক ঠক শব্দ। আমরা সবাই থমকে গেলাম। শব্দটা খুব দূর থেকে আসছে না, কিন্তু কুয়াশার ভেতর কিছুই দেখা যাচ্ছে না। কেউ ফিসফিস করে বলল, ওই তো ওরা কাজ করছে নাকি? কিন্তু 3 দিন ধরে কি কাজ করবে? আমরা সেই শব্দের দিকে এগোলাম। হঠাৎ কুয়াশার মধ্যে দিয়ে একটা অবয়ব দেখা গেল। একজন মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে। আমরা ভাবলাম, যাক বাবা, বেঁচে আছে। কি যেন একটা অস্বাভাবিক মনে হচ্ছে। কুয়াশা একটু সরতে বুঝলাম, আরে, এ তো কৌশিক মিত্র। তার চোখ খোলা, পা দুটো মাটিতে আধা ডোবা, যেন মাটি তাকে গিলে খাচ্ছে। তাকে তাড়াতাড়ি ধরতে গেলেই সে যেন শুকনো পাতার মতো খসে পড়ল। তিনি আর বেঁচে নেই। চোখ ঘোলাটে, মুখের চামড়া ফ্যাকাশে হয়ে গেছে। সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে একটা শব্দ উঠল। শব্দটা শুনে মনে হচ্ছে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। জঙ্গলের হাওয়া ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ যেন চারিদিকের গাছপালা অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে লাগলো। আমাদের দলের একজন চিৎকার করে বলল, ফিরে চলুন এখনই। আমরা সবাই ফেরার জন্য তৈরি হলাম, কিন্তু ফেরার পথ পেলাম না।
রাস্তা পুরোটাই গুলিয়ে গেছে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা কই? সেখানে তো শুধু গাছ আর গাছ, কম্পাস কাজ করছে না। আমরা পথ চলতে চলতে পরিষ্কার বুঝতে পারলাম যে আমরা জঙ্গলে আটকে পড়েছি। সকাল হওয়ার আগে এই জঙ্গল থেকে বেরোনো অসম্ভব, তাই আমরা ক্যাম্প করলাম একটা শুকনো জায়গায়। কিন্তু রাতে কেউ ঘুমোতে পারল না। রাত গভীর। আমরা সকলেই মাঝে মাঝেই শুনতে পাচ্ছি আমাদের তাঁবুর আশেপাশে কারা যেন হেঁটে চলে বেড়াচ্ছে। কারোর ফিসফিসানির শব্দ, তারপর আবার সেই কুঠারের আওয়াজ। ভোরের দিকে হঠাৎ আমাদের দলের একজন মালবাহক, যার নাম রঞ্জিত, উঠে দৌড় দিল জঙ্গলের ভেতরে। সে চিৎকার করে বলছে, ওরা ডাকছে, ওরা ডাকছে, ওরা বলছে পথ দেখাবে। আমি আসছি, আমি আসছি বলে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে নিমেষের মধ্যে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমরা তাকে ধরতে পারিনি, সে আর আমাদের কাছে ফেরেনি। সকালবেলায় আমরা আরো 3 জনের খোঁজ পেলাম না। দলটা ছোট হতে হতে পড়ে রইলাম 4 জন। আমার মাথার মধ্যে তখন একটাই কথা ঘুরছিল, এই জঙ্গল মানুষকে মারে না, কিলে খায়। শেষ পর্যন্ত যেভাবে আমরা সেই জঙ্গল থেকে বেরিয়েছিলাম সেই ঘটনা আলাদা। স্থানীয় কিছু লোক এসেছিল আমাদের খোঁজ করতে। তারা জঙ্গলের কিনারা থেকে দামামা বাজিয়ে আমাদেরকে ডাকাডাকি করে। তবে সেই আওয়াজ ছিল খুবই ক্ষীণ, কিন্তু ওপরওয়ালার আশীর্বাদে আমাদের 4 জনের মধ্যে একজন ছিল যে কিনা জঙ্গলের মধ্যে কোনো আওয়াজ শোনায় একেবারে পারদর্শী। সেই স্থানীয় লোকেরা জঙ্গলের কিনারা থেকে ভেতরে ঢোকেনি, জঙ্গলের বাইরে থেকেই দামামা বাজিয়ে আমাদের পথ দেখিয়েছিল। আমাদের টিমের 10 জনের মধ্যে ফিরেছিলাম আমরা 4 জন, বাকি 6 জন নিখোঁজ। সরকারি রিপোর্টে লেখা হলো ডেন্স ফরেস্ট, ন্যাভিগেশনাল লস, প্রবাবল অ্যানিম্যাল অ্যাট্যাক। কারুর দেহ পাওয়া যায়নি। আমি যখন মহালদিহি ছাড়ছিলাম, গিরিধারী সোরেন শুধু আমাকে বলেছিলেন, বাবু, কালো পাহাড় ঘুমিয়ে থাকে, কিন্তু জাগালে সে কাউকে ছাড়ে না। তারপর আমি বাড়ি ফিরে আসি। 3 মাস পর আমি গিরিধারী সোরেনকে একবার ফোন করেছিলাম। তিনি বলেছিলেন, আমাদের দলের মধ্যে যারা নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে আমাদের সেই মালবাহক রঞ্জিত, যে ভোররাত্রে দৌড়ে পালিয়ে গিয়েছিল সেই জঙ্গলের ভেতরে, তার দেহ নাকি পাওয়া গিয়েছিল মাসখানেক আগে। তবে অদ্ভুত ব্যাপার, যে তার দেহ উদ্ধার করে সে ভয় তার দেহের কাছে যায়নি। সে বলেছিল যে তার দেহ পাওয়া গিয়েছিল একটা অদ্ভুত গাছের গুড়ির মাঝখানে, এবং সেই রঞ্জিতের দেহ দেখে মনে হচ্ছিল যে গাছপালা তার শরীর ফুঁড়ে এপার ওপার হয়ে গেছে, যেন সে নিজেই একটা গাছের অংশ। সেই গাছ তার রক্ত শুষে খেয়েছে। আজও সরকারি কাগজে সেই বৈরাগী অরণ্য শুধুই একটা রিজার্ভ ফরেস্ট। সেখানে কাউকে ঢুকতে মানা করা হয় না, কেননা সেই জঙ্গলে এমনিতেই কেউ ঢোকে না। তবে স্থানীয় লোকেরা আজও বলে সেই রক্ত পিপাসু জঙ্গল মৃত নয়, জীবন্ত। শুধু সে ঘুমিয়ে আছে, কে তাকে জাগিয়ে তুলবে তারই অপেক্ষায়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, হাড় হিম করে দেওয়া ঘটনা। দারুণ দারুণ একটা ঘটনা পাঠিয়েছে অনিরুদ্ধ মুখোপাধ্যায়। আমার কিন্তু ঘটনাটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে।
চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মলয় ঘটক ব্যারাকপুর থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 380 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমি মলয় ঘটক। আমি তোমার প্রেতপক্ষের ঘটনা বিগত 1 বছর ধরে শুনছি। যে ঘটনাটা আজকে তোমাকে লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটা আমাকে বলেছিল আমার মামা শিবশঙ্কর মজুমদার। আমার মামা খুব বেশি কথা বলেন না, সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, এখন গ্রামেই থাকেন। জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু ভূত প্রেত নিয়ে কোনোদিন বাড়াবাড়ি কথা বলতে শুনিনি। তাই যেদিন সে নিজে বসে আমাকে বলল কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে না দেখলে বিশ্বাস হয় না, সেদিন আমি প্রথমবার একটু চুপ করে শুনেছিলাম। আর ঘটনাটা ঘটেছিল মামার সামনে 15 বছর আগে। শুরু করছি ঘটনা। আমার মামার হঠাৎ করেই একটা বিয়ের নেমন্তন্ন আসে। বরটা ছিল মামার দূর সম্পর্কের আত্মীয়। বিয়ে হয়েছিল পাশের জেলায় এক প্রত্যন্ত মফস্বল শহরে। গ্রাম থেকে প্রায় 120 জন লোক গিয়েছিল একটা বড় বাস ভাড়া করে। বিয়ে ঠিকঠাক মতোই হয়ে যায়। খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, ছবি তোলা সব শেষ করে রাত প্রায় 11টা নাগাদ বরযাত্রীর বাস রওনা দেয়। শীতের রাত, চারপাশে কুয়াশা। বাসের ভেতরে বেশিরভাগ লোকই আধ ঘুমে। ড্রাইভার রমেশ বহু দিন ধরে এই রাস্তায় বাস চালায়, কিন্তু সেদিন বাস ছাড়ার সময় সে বলেছিল বড্ড রাত হয়ে গেল আজ। রাত 11টার পর এই রাস্তা ভালো নয়। আজ আবার অমাবস্যা, জঙ্গলের রাস্তাটা ভালো লাগছে না। যারা যারা সেই কথা শুনেছিল তারা বলল, আরে দূর, এতজন লোক রয়েছে বাসে, তোমার ভয় কিসের, চলো। কিছু দূর যেতে না যেতেই চারপাশে ঘন জঙ্গল শুরু হয়ে যায়। প্রায় 15-16 কিলোমিটার কোনো লোকালয় নেই, শুধু গাছ, ঝোপঝাড় আর মাঝে মধ্যে শুকনো নদীর খাল দেখা যাচ্ছে। রাত তখন প্রায় 12:30। হঠাৎ বাসের সবাই টের পেল বাসটা সামান্য ধীরে যাচ্ছে। একজন চেঁচিয়ে বলল, কি হলো রে, বাস থামাচ্ছিস কেন? রমেশ গম্ভীর গলায় বলল, সামনে রাস্তার ওপর কিছু একটা পড়ে আছে। হেডলাইটের আলোয় দেখা গেল একটা বড় গাছের ডাল রাস্তার ওপর আড়াআড়ি পড়ে আছে। অগত্যা বাস থামাতেই হলো। আর বাস থামানোর সাথে সাথেই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা ছায়ামূর্তি। আমার মামাও তখন বাসের ভেতরে বসে সেসব দৃশ্য দেখছিলেন। মুখে গামছা বাঁধা, হাতে লোহার রড, দা, লাঠি। কারুর বুঝতে বাকি রইল না এরা ডাকাত। কিছু ভেবে ওঠার আগেই ওরা বাসটাকে ঘিরে ফেলল। একজন জানলায় লোহার রড ঠুকে চেঁচিয়ে উঠল, চুপচাপ যা আছে বার কর, চেঁচামেচি করলে সব কটাকে খুন করে কেটে জঙ্গলে ফেলে দেব। বাসের ভেতরে কান্না চিৎকারের শব্দ শুরু হয়ে যায়। মহিলারা বাচ্চাদের বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ কাঁপছে, কারুর আবার হাঁপ ধরেছে। ডাকাতেরা একে একে লোকেদের নামাতে শুরু করলো। সবাই যখন বাস থেকে নেমে সারি বেঁধে দাঁড়িয়ে আছে, হঠাৎ বাসের পেছন দিক থেকে কেউ একজন বলে উঠল, ভয় পেও না, তোমাদের কিচ্ছু হবে না। কথাটা শুনে কয়েকজন সেই দিকে ঘুরে তাকালো, কিন্তু সেখানে তো কাউকেই দেখা গেল না। মামা বলেছিলেন যে কাউকে দেখা গেল না ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে সেই কথা শোনার পর বুকের ভেতরের ভয়টা যেন কেমন একটু কমে গেল। ডাকাতেরা একজন বৃদ্ধকে সজোরে চড় মারল আর বলল, দাঁড়িয়ে আছিস কেন, খোল খোল ঘড়িটা, হাতের ঘড়িটা দে, না হলে হাত কেটে দেব। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বইল, আর সঙ্গে সঙ্গে বাসের হেডলাইটটা যেটা এতক্ষণ জ্বলছিল সেটা কাঁপতে কাঁপতে নিভে গেল। চারপাশ অন্ধকার। ডাকাতদের একজন চেঁচিয়ে উঠে বলল, এই আলো নেভালি কেন, আলো জ্বালা। বাসের ড্রাইভার তখন তাদেরকে বলল, আলো আমি নেভাইনি, নিজে থেকেই নিভে গেছে। সেই ডাকাত তখন রাগে দাঁত কড়মড় করে বলল, তবে রে, আমার সঙ্গে শেয়ানাগিরি, তারা তোর গলা কেটে তবে আমি শান্তি পাবো।
বলে সে বাসে উঠতে যাবে সেই সময় জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা করুণ কিন্তু ভয়ানক চিৎকারের আওয়াজ। তবে সেই কণ্ঠ এক নারীর, সেটা বুঝতে কারোর অসুবিধে হলো না। চিৎকারটা যেন খুব কাছে নয়, আবার খুব দূরেও নয়। ডাকাতদের মধ্যে দুজন ভয় পিছিয়ে গেছে। একজন বলল, ভাই কি বলতো? ঠিক তখনই জঙ্গলের কিছুটা ভেতরে দেখা গেল একটা লাল বেনারসি পরে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, সে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। অদ্ভুত ব্যাপার, আমার মামা এবং সেখানে উপস্থিত সকলেই দেখল যে ডাকাতদের মুখগুলো যেন ফ্যাকাশে হয়ে গেল। একজন খালি বলল, আরে এ আবার? হঠাৎ করে সবাই দেখল একজন ডাকাত, যে কিনা বাসের পেছন দিকটায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, সে হঠাৎ চিৎকার করে বলল, আমার হাতকে ধরেছে গো। পরের মুহূর্তে আরেকজন ডাকাত ছিটকে পড়ে গেল মাটিতে। তাকে যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। তারপর আরেকজন ডাকাত চিৎকার করে বলল, ও বাবা গো, কে আমার গলায় কামড়ে দিল গো বাবা। এরপর একটার পর একটা ডাকাত পাগলের মতো দৌড়াতে শুরু করলো জঙ্গলের দিকে। কেউ বলছে, ও আসছে, পালা পালা, আর দাঁড়িয়ে থাকিস না। ঊর্ধ্বশ্বাসে সব কটা ডাকাত সেখান থেকে পালিয়ে যায়। 5 মিনিটের মধ্যে সব চুপচাপ। রাস্তায় পড়ে রইল শুধু তাদের লাঠি, সোঁঠা, দা, গামছা। আমার মামা এবং বাকি বাসের যাত্রীরা কেউ কোনো কথাই বলছে না, সবাই বোবা হয়ে গেছে। জঙ্গলের ভেতরে সেই লাল বেনারসি পরা মহিলার অবয়ব, যেটা এগিয়ে আসছিল তাদের দিকে, তাকেও আর দেখা গেল না। কিছুক্ষণ পর বাসের হেডলাইটটাও আবার জ্বলে উঠল। ড্রাইভার রমেশ কাঁপা গলায় বলল, আরে আপনারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? চলুন এখান থেকে যাই। সবাই বাসে উঠে পড়ে। তারপর বাস ছাড়ে। বাস গিয়ে দাঁড়ায় একেবারে নিকটবর্তী এক পুলিশ স্টেশনে। বাসে উপস্থিত সব লোক সেখানে উপস্থিত পুলিশ অফিসারকে সমস্ত কথা জানায়। সেই পুলিশ অফিসার তাদেরকে বলে, কি লাল বেনারসি পরা এক মহিলা, তাকে দেখে ডাকাতরা পালিয়ে গেল? তাজ্জব ব্যাপার, পুলিশের কাজ উনিই তো করে দিলেন। যাক, আপনারা বেঁচে ফিরে এসেছেন, এই ভালো। তবে কমপ্লেনটা নিচ্ছি আমরা। সবাই যখন থানা থেকে বেরিয়ে আসছে, সেই থানাতেই উপস্থিত এক বৃদ্ধ কনস্টেবল আমার মামাদের ডেকে বলল, একটা কথা বলি, কাউকে বলার দরকার নেই, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করে না। প্রায় 30 বছর আগে এই জঙ্গলে যে এটা আপনারা পেরিয়ে এলেন, এক বরযাত্রীর দলকে ডাকাত ধরেছিল। সেই দলে ছিল এক সদ্য বিবাহিতা বউ। ডাকাতেরা সবাইকে বেঁধে রেখে তার সামনেই তার স্বামীকে খুন করে। তারপর ওই মেয়েটাকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে, আর তাকে কেটে জঙ্গলে ফেলে দেয়। তাদের কোনো বিচার হয়নি। ওই মেয়েটার লাশও নাকি পাওয়া যায়নি। জঙ্গলের শেয়াল কুকুর মনে হয় খেয়েছে। তারপর থেকেই ওই রাস্তায় ডাকাত পড়লে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। বহুদিন ওই রাস্তায় কোনো ডাকাতই হয়নি। এই আপনাদের সাথে অনেক দিন পরে ঘটল। আপনারা বললেন যে লাল বেনারসি শাড়ি পরা একটা মেয়ের অবয়ব দেখেছেন। অনেকে বলে যেই মেয়েটাকে ডাকাতেরা ধর্ষণ করে খুন করে জঙ্গলে কেটে ফেলে দিয়েছিল, তারই অতৃপ্ত আত্মা ওই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সেই আপনাদের বাঁচিয়েছে। মামা বলল, আমি এই কথায় বিশ্বাসই করিনি, কিন্তু সেই রাতে যা দেখেছি সেটা আজও ভুলতে পারিনি। সত্যি মামার কাছ থেকে যে ঘটনাটা শুনেছিলাম সেটা আমার ভারী অদ্ভুত লেগেছিল, তাই জন্যে তোমাকে লিখে পাঠালাম। আমার মামা এই ঘটনা বিশ্বাস করেননি, কিন্তু তোমরা যারা ঘটনা শুনবে তারা বিশ্বাস করবে কি করবে না একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা মলয় ঘটক আমাদেরকে পাঠিয়েছে। মলয় আমাদের এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে, আর প্রথম ঘটনাই মলয়ের একেবারে সুপারহিট।
মলয়ের মামা শিবশঙ্কর মজুমদারকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা আপনার ভাগ্নের মাধ্যমে আমাদেরকে পাঠাবার জন্যে। আপনি এই ঘটনা বিশ্বাস করেন কি না করেন সেটাই যাচ্ছি না, কিন্তু এই ঘটনা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যারা ঘটনা শুনলো শ্রোতারা, তাদের ভালো লেগেছে কি লাগেনি সকলেই কমেন্ট করে জানাবে। আর দেখতে দেখতে চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে মুনমুন সরকার, লিখেছে আপনার ঘটনাগুলো খুব সুন্দর লাগে শুনতে, কিন্তু ঘটনাগুলো আর একটু বড় সিনেম্যাটিক হলে ভালো হয়। ব্যাপারটা হচ্ছে এরকম মেসেজ আমাকে অনেকেই করে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে যেরকম ঘটনা আসে আমি সেরকমটাই শোনাই। খুব বানানো বা সিনেম্যাটিক করে ঘটনা শোনাতে আমি সত্যি কথা বলতে পছন্দ করি না, কেননা আমার মনে হয় তাতে ঘটনাটা পুরো মেকি লাগে। আর আজকালকার দিনে শ্রোতারা তারা বোঝে কোন ঘটনা সত্যি বা কোন ঘটনা একেবারে মিথ্যে বা বানানো। তবে প্রেতপক্ষ কখনোই এই চ্যানেলে শোনানো ঘটনাগুলোকে শ্রোতাদের বিশ্বাস করতে বলে না, কেননা প্রেতপক্ষ এই ঘটনার সত্যতা কখনোই যাচাই করে না। প্রেতপক্ষের কাজ শুধু এইসব ঘটনার মাধ্যমে তার শ্রোতাদের এন্টারটেন করা, তাই এইসব ঘটনা এন্টারটেনমেন্টের জন্য শোনাই হবে বুদ্ধিমানের কাজ। কমেন্ট করেছে অমিতা ঠাকুর। জয়া বণিক লিখেছে, এসে গেলাম দাদা তোমার গলায় সুন্দর সুন্দর ঘটনা শুনতে। কেমন আছো দাদা? আশা করি খুব ভালো আছো ভগবানের কৃপায়। হ্যাঁ জয়া, আমি খুব ভালো আছি, তুমি আমাদের অনেক পুরনো শ্রোতা। কমেন্ট করেছে বুবুন ঘোষ। সুদেশনা সিনহার রয়। মহাশ্বেতা দাস লিখেছে, অনেকদিন পর কমেন্ট করছি, প্রত্যেকটা এপিসোড শুনছি কিন্তু কমেন্ট করা হয়নি, বিভিন্ন স্বাদের ভূতের গল্পে মজে আছি। এই সবকটা কমেন্টই এসছিল কুয়াশার রাতে বাংলাদেশের হাওড়ের শাঁকচুন্নির ঘটনা প্রেতপক্ষের 378 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।